একজন বাবা রিকশা চালিয়ে নিজের ছেলেকে ডাক্তার বানালেন, আর সেই ছেলে বলল, আমি ওকে চিনি না। এরপর যে কাজটা সেই বৃদ্ধ বাবা করলেন তা দেখে গোটা শহর কেঁপে উঠল। বন্ধুরা, কি এমন করলেন সেই বৃদ্ধ? জানতে হলে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, একজন বাবা যদি তার ছেলের সঙ্গে দেখা করার আনন্দে বছরের পর বছরের ক্লান্তি ভুলে যান, তবে বুঝে নিতে হবে তিনি তার জীবনের সবচেয়ে বড় সঞ্চয় আজ খরচ করে ফেলেছেন। কারণ আশা যদি হৃদয়ের সবচেয়ে কোমল কোণার সঙ্গে জড়িত থাকে, তবে তার ভাঙন মানুষের ভেতরটা নিঃশব্দে ছিন্ন ভিন্ন করে দেয়। শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালের সামনে দুপুরের তপ্ত রোদে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তার চোখে একরাশ উজ্জ্বলতা আর মুখে এক সাধারণ কিন্তু গভীর সত্যতার হাসি। তার নাম রাজকুমার দাস। তিনি পেশায় একজন রিকশা চালক। তার বয়স ৫৫রও উপরে, কিন্তু আজ তার মুখে ছিল শিশুর মতো আনন্দ। কারণ তিনি তার ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেই ছেলের সঙ্গে যাকে তিনি অনেক কষ্ট করে মানুষ করেছেন। তিনি আর্থিক টানাপোড়েনের মাঝে তার মাকে হারিয়েছিল, কিন্তু সেই বেদনা থেকেই শক্তির সঞ্চয় করে রাজকুমার বাবু প্রতিজ্ঞা করেছিলেন, আমার ছেলে একদিন ডাক্তার হবে আর গরিবদের সেবা করবে, যেন আর কোনো গরিব মায়ের প্রাণ বিনা চিকিৎসায় না ঝরে পড়ে। আজ সেই ছেলে এই হাসপাতালেই কর্মরত। গেটে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী রাজকুমার বাবুকে থামালেন। রাজকুমার বাবু নম্রভাবে হাত জোড় করে বললেন, আমাকে ডাক্তার বিবেকের সঙ্গে দেখা করতে দিতে হবে। তিনি আমার ছেলে, এখানেই কাজ করেন। গার্ড ওপরে নিচে একবার দেখে নিয়ে ঘামে ভেজা জামাকাপড়, ক্লান্ত শরীর আর ছেঁড়া চপ্পল দেখে খানিক ঠাট্টা সুরে বলল, আপনি বলছেন ডাক্তারবাবু আপনার ছেলে, আপনি কি মজা করছেন? রাজকুমার বাবু এখনো একই গম্ভীর অথচ মার্জিত স্বরে বললেন, না গো, আমি তাকে নিজের হাতে পড়াশোনা করিয়েছি, রিকশা চালিয়ে কষ্ট করে মানুষ করেছি। আজ সে ডাক্তার হয়েছে, আর হ্যাঁ, সে আমারই ছেলে। গার্ডের মনে কিছুটা সন্দেহ জাগলেও সে ভেতরে চলে গেল। ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে সাদা কোট পরা ঝকঝকে চেয়ারে বসে ডাক্তার বিবেক তার দুই সহকর্মীর সঙ্গে একটি কেস নিয়ে আলোচনা করছিলেন। তখনই গার্ড গিয়ে বলল, স্যার, বাইরে একজন বৃদ্ধ এসেছেন, নাম বলছেন রাজকুমার, বলছেন আপনি তার ছেলে। ডাক্তার বিবেক এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, আর ঠোঁট যেন এক মুহূর্তে জমে গেল। তার সামনে বসে থাকা ডাক্তার রিধিমা কৌতূহল ভরা দৃষ্টিতে ডাক্তার বিবেকের দিকে তাকালেন। কারণ দুদিন আগে বিবেক তার স্টাফদের বলেছিলেন তার বাবা একজন বড় ব্যবসায়ী, যিনি বিদেশে থাকেন। বিবেক চেয়ারের হাতল আঁকড়ে ধরলেন এবং খুব ধীরে বললেন, বলে দিও, আমি কোনো রাজকুমারকে চিনি না। গার্ড অবাক হয়ে গেল, কিন্তু গার্ড বাইরে চলে এলো। গেটের কাছে এখনো রাজকুমার বাবু সেই একই সরলতা নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন। তার মন বলছিল এখনই তার ছেলে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলবে, বাবা, আপনি হঠাৎ এখানে? কিন্তু গার্ড এসে যা বলল তা তার মনকে ভিতর থেকে কাঁপিয়ে দিল। ডাক্তারবাবু বলেছেন তিনি আপনাকে চেনেন না। রাজকুমার বাবু কিছুক্ষণ চুপ ছিলেন। তারপর ধীরে ধীরে তিনি রিকশার হ্যান্ডেল ধরলেন এবং নিঃশব্দে সেখান থেকে ফিরে যেতে লাগলেন। তার চলাফেরায় ক্লান্তি ছিল না, বরং ছিল এক নিস্তব্ধতা। পথে তিনি কাউকে কিছু বলেননি, কারোর সঙ্গে কোনো কথাও বলেননি। তার মন জুড়ে ঘুরছিল একটাই প্রশ্ন, আমার ছেলে কি সত্যিই আমাকে অস্বীকার করল? সেই রাস্তায় যেখানে তিনি বছরের পর বছর রিকশার ঘুঁটি বাজিয়েছেন, আজ সেই রাস্তাতেই তাঁর পা কাঁপছিল। তবে ক্লান্তিতে নয়, বরং সেই সন্তানের ঔদাসীন্যে, যাকে একদিন নিজের কাঁধে বসিয়ে স্কুলে পৌঁছে দিতেন। তিনি নিজের মনে ভাবছিলেন, হয়তো কোথাও আমারই ভুল ছিল, আমি কি তাকে প্রয়োজনের চেয়েও বেশি এগিয়ে নিয়ে গিয়েছিলাম? বাড়ি ফিরেই রাজকুমার বাবু চুপচাপ রিকশাটা এক কোণে রেখে দিয়ে দরজা খুললেন এবং নিঃশব্দে ভিতরে ঢুকে গেলেন। তার ছোট ছেলে সুনীল তখন সামনে এসে পড়ল। বাবা, আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন, আর আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? রাজকুমার বাবু কিছু বললেন না, শুধু চোখ সরিয়ে নিলেন। কিন্তু সুনীল বারবার জিজ্ঞাসা করতে লাগলো। বাবার হাত ধরে জোর করে বলল, বাবা প্লিজ বলুন না, কি হয়েছে? তখনই সেই নিস্তব্ধতা ভেঙে গেল এবং চোখ দিয়ে ঝরে পড়ল অশ্রুধারা। রাজকুমার বাবু ধীরে বললেন, আজ আমি তোর বড়দাদা বিবেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ওই হাসপাতালেই যেখানে ও ডাক্তার হয়েছে, কিন্তু ও তো আমাকে চিনতেই অস্বীকার করলো রে। এতটুকু বলে তার গলা কেঁপে উঠল। সুনীল স্তব্ধ হয়ে গেল। দাদা আপনাকে চিনতে অস্বীকার করলো? এটা কিভাবে সম্ভব বাবা? রাজকুমার বাবু চোখ মুছে বললেন,
হয়তো এখনো আমাদের নিয়ে লজ্জা পায়। আমরা তো সেই রিক্সা টানার মানুষই আছি, আর ও এখন বড় ডাক্তার, ওর জগৎ এখন বদলে গেছে। সুনীলের মুখ রাগে লাল হয়ে গেল। সে গর্জে উঠল, না বাবা, আমি যাব আপনার সঙ্গে। আমি নিজে গিয়ে ওকে জিজ্ঞাসা করব, ও কি আমাকে অস্বীকার করবে? কিন্তু রাজকুমার বাবুর কণ্ঠে সেই চিরচেনা পিতার স্থিরতা ছিল। তিনি সুনীলের হাত ধরে বললেন, না রে, এখন যাওয়ার আর কোনো মানে হয় না। যে মানুষ আপনজনদের মূল্য দিতে জানে না, তাকে বোঝানো বৃথা। আমি কিছুই বলবো না, শুধু এটুকু জানি আমি আমার দিক থেকে কোনো ত্রুটি রাখিনি, সে মানুক বা না মানুক। সুনীল চুপ হয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে তার মনও ভেঙে গিয়েছিল। ঘরের মধ্যে একটা বোবা নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। অন্যদিকে সেই সময় হাসপাতালের উঁচু দেওয়ালের মধ্যে ডাক্তার বিবেকের চারপাশে সব কিছু স্বাভাবিকই ছিল, যেন কিছুই ঘটেনি। কিন্তু ভাগ্যদেবী সব দেখছিল। সে অপেক্ষায় ছিল সেই মুহূর্তের, যখন বিবেকের সামনে আয়না ধরা হবে, যে আয়নায় সে নিজের মুখ দেখতে পারবে না। সেই রাতটা অন্যরকম ছিল। যে ঘরে একদিন হাসি গুঞ্জরিত হতো, সেখানে আজ শুধুই নিস্তব্ধতা ছিল। ঘড়ির টিকটিক আর রাজকুমার বাবুর শুকনো চোখই সাক্ষ্য দিচ্ছিল, একটা গভীর আঘাত হৃদয়ের ভিতর পর্যন্ত পৌঁছে গেছে। সারা রাত ঘুম আসেনি তার। তিনি বারবার পাশ ফিরে তাকিয়েছেন, তার চোখ ছাদের দিকে স্থির। তিনি ভাবছিলেন, যে ছেলের স্কুলের বেতন দেওয়ার জন্য আমি মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম, সেই ছেলে আজ আমার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলল। সকালে উঠে রাজকুমার বাবু আবার সেই পুরনো ছেঁড়া চপ্পল পরে নিলেন এবং মুখে সেই পুরনো হাসি এঁকে নিলেন, আর বেরিয়ে পড়লেন রিক্সা নিয়ে। কারণ ক্ষুধা, যন্ত্রণা আর অপমান, এসবের ঊর্ধ্বেও জীবন চলতেই থাকে। এদিকে হাসপাতালের চারপাশে ডাক্তার বিবেককে ঘিরেছিল প্রশংসা, সহকর্মীদের সম্মান, কিন্তু তার মনের গভীরে এক অদ্ভুত অস্বস্তি বাসা বেঁধেছিল। বারবার তার মন ফিরছিল অতীতের দিকে, যখন সে বাবার সঙ্গে স্কুলে যেত, যখন তার জুতোর ছিদ্র দেখে বাবা নিজে পায়ে হেঁটে তার জন্য জুতো কিনে আনতেন। কিন্তু তখনও সেই অস্বস্তি খুব ক্ষীণ ছিল, যতক্ষণ না হাসপাতালে এলো সেই ঘটনা, যা বিবেকের ভিতরে লুকিয়ে থাকা মানুষটিকে ভেঙে দিতে বাধ্য করল। 3 দিন পর একজন গরিব মানুষ ধুলোমাখা ছেঁড়া জামাকাপড় পরে বুকে এক অজ্ঞান শিশুকে নিয়ে হাসপাতালের গেটের সামনে এসে কাঁদতে লাগলো। ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচান। আমি গরিব, কিন্তু এই দেখুন টাকা আছে, যত লাগবে নিন, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচান। দৃশ্যটা দেখে সব স্টাফ দৌড়ে এলো। ডাক্তার বিবেকও চিকিৎসায় লেগে পড়ল। কিন্তু সেই গরিব পিতাকে দেখে বারবার তার চোখে ভেসে উঠছিল কারোর ছবি। ঘামে ভেজা সেই মুখ, কাঁপা কাঁপা গলা, চোখের করুণ মিনতি, সবকিছুই মনে করিয়ে দিচ্ছিল 3 দিন আগে হাসপাতালের গেটে দাঁড়িয়ে থাকা সেই মানুষটিকে। বিবেক শিশুটির চিকিৎসা শেষ করল, তারপর বাইরে গিয়ে নিঃশ্বাস নিতে লাগলো। কিন্তু এখন হৃদয়ের দেয়াল কাঁপছে, আত্মা চিৎকার করে উঠছে, তুই কি করলি বিবেক? তুই তো নিজের বাবাকেই অস্বীকার করেছিলি। যেমন আজ তুই এই লোকটার যন্ত্রণাটা বুঝতে পারলি, তেমন যদি তোর বাবার বোনের যন্ত্রণাটা বুঝতে পারতিস, তাহলে তো আজ পরিস্থিতি অন্যরকম হতে পারত। সেই রাতে বিবেক ঘুমোতে পারল না। সকালে উঠে সে প্রথমবার মোবাইল হাতে তুলল, কিন্তু কল করার আগেই নিজের মনকে মিথ্যা যুক্তিতে ভরিয়ে ফেলল। এখন কল করলেই বা কি বলবো বাবাকে? এই সব ভাবতে ভাবতেই সে সোজা রওনা দিল নিজের বাবা রাজকুমার দাসের বাড়ির দিকে। সকালের হালকা রোদ ঘরের দেওয়ালে আছড়ে পড়ছিল, কিন্তু সেই ঘরের ভেতরে আলো যেন হারিয়ে গিয়েছিল। কারণ যেখানে মন ভেঙে যায়, সেখানে সূর্যের আলো ফ্যাকাশে লাগে। রাজকুমার বাবু আজও প্রতিদিনের মতোই উঠে পড়েছিলেন, কিন্তু তার মুখে আর সেই প্রাণ শক্তি ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছেন। সকালের চা ঠান্ডা হয়ে গিয়েছিল, তবুও তিনি সেই চেয়ারে চুপ করে একা বসেছিলেন। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু যেন কেউ দেখে না ফেলে, এই ভাবনায় তিনি বারবার গামছার কোণ দিয়ে তা মুছছিলেন। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। সুনীল দরজা খুলে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার বড় দাদা বিবেক। হ্যাঁ, সেই বিবেক যে 3 দিন আগে নিজের বাবাকেই চিনতে অস্বীকার করেছিল। আজ সেই ছেলের চোখ নিচু আর তার হাত কাঁপছে। সুনীল এক মুহূর্তের জন্য কিছু বলেনি, তবে তার চোখে আগুন জ্বলছিল। বিবেক কিছু না বলে সোজা ভেতরে গেল। বাবাকে চেয়ারে বসে থাকতে দেখে সে বাবার কাছে গিয়ে সরাসরি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার গলা কাঁপছে, চোখ থেকে অশ্রু ঝরছে। সে আস্তে করে বলল,
বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় ভুল করেছি। রাজকুমার বাবু চমকে উঠলেন। তিনি নিজের দুর্বল চোখ দুটো একটু তুলে ছেলেকে দেখে ভাবতে লাগলেন, এই কি সেই ছেলে যে তার বাবাকে 3 দিন আগে সবার সামনে অস্বীকার করেছিল? বিবেক তখন বাবার পায়ে মাথা রেখে বারবার কাঁদতে লাগলো। বাবা, আমি মিথ্যা সম্মানের পেছনে দৌড়চ্ছিলাম। আমি ভয় পেতাম যদি সবাই জানতে পারে আমার বাবা একজন রিক্সা চালক। এইটুকু বলে সে থেমে গেল। কিছুক্ষণ পর আবার বলতে শুরু করলো, তবে আজ আমি বুঝেছি জীবনের একমাত্র অবলম্বন বাবা। আমি আপনাকে অস্বীকার করে খুব বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। এই কথা শুনে রাজকুমার বাবুর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কাঁপা হাতে বিবেককে বুকে জড়িয়ে বললেন, বাবা, আমি তোর উপরে রাগ করিনি, আমি তো শুধু তোকে দেখতে গিয়েছিলাম। তুই আমাকে দেখে আনন্দ পাবি এবং আমাকে জড়িয়ে ধরবি, কিন্তু তোর কথা শুনে সেদিন একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিলাম। বিবেক তখন ভেঙে পড়ে কান্নায়। আর সুনীল, যে এতক্ষণ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, সেও আর চোখের জল ধরে রাখতে পারল না। সে রাগে বলল, দাদা, আপনি জানেন সেদিন বাবা কতটা ভেঙে পড়েছিলেন? তিনি সারা রাত ঘুমাননি, খাবার খাননি। আর আপনি তো তাকে চিনতেই অস্বীকার করলেন। বিবেক সুনীলের হাত ধরে বলল, ভাই, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, কিন্তু এখন আমি তা ঠিক করব। আমি নিজেই সবাইকে বলবো, হ্যাঁ, আমি একজন রিক্সা চালকের ছেলে, আর এই পরিচয়ই আমাকে আজ ডাক্তার বানিয়েছে। রাজকুমার বাবু তার ছেলের চোখের জল মুছিয়ে বললেন, বাবা, তুই যা করতে চাস এখন নিঃসংকোচে কর, কিন্তু কখনো এই কথা নিয়ে লজ্জিত হবি না যে তুই একজন রিক্সা চালকের ছেলে, কারণ পরিশ্রমী তো সৎ জীবনের সবচেয়ে বড় সম্পদ। বিবেক তার বাবার পায়ে হাত ছুঁয়ে বলল, বাবা, আজ আপনি আমার সঙ্গে চলুন। আজ আমি সবার সামনে দাঁড়িয়ে বলবো, এই হলেন আমার বাবা, এই হলো আমার সাফল্যের শিকড়, এই হলো আমার পরিচয়। বিবেক তার বাবা রাজকুমার বাবুর হাত ধরল এবং প্রথমবার তাকে রিকশায় নয়, নিজের গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে গেল। সারা রাত রাজকুমার বাবু একদম চুপ ছিলেন, কিন্তু তার চোখ দিয়ে যে জল গড়াচ্ছিল সেটা আর অপমানের ছিল না, বরং ছিল সেই সম্মানের, যা একজন বাবাকে তার সন্তানের শ্রদ্ধা ফিরে পাওয়ার অনুভবে গলিয়ে দেয়। হাসপাতালের প্রধান ফটকে গাড়ি থামতেই সেই গার্ড দাঁড়িয়েছিল, যে কদিন আগেই তার সঙ্গে রুক্ষ ব্যবহার করেছিল। সে বিবেককে বলল, স্যার, এই তো সেই। বিবেক মুচকি হেসে মাথা নাড়ল, হ্যাঁ, এটাই আমার বাবা, এটাই আমার আসল পরিচয়। গার্ড অবাক হয়ে গেল, তারপর বিনীতভাবে ঝুঁকে রাজকুমার বাবুকে অভ্যর্থনা জানালো। হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই করিডোরে কানাঘুষো শুরু হয়ে গেল। ডাক্তার বিবেক বলতো তার বাবা বিদেশে ব্যবসা করেন, সে আজ একজন রিক্সা চালককে সঙ্গে এনেছে আর বলছে উনি তার বাবা। বিবেক কারোর দিকে ফিরেও তাকালো না। সে সরাসরি সেই ওয়ার্ডে পৌঁছে গেল, যেখানে তার ম্যানেজার ও মেডিকেল স্টাফদের মিটিং চলছিল। দরজা খুলে ভেতরে ঢুকে সে সবার সামনে দাঁড়িয়ে বিনীত ও স্পষ্ট কণ্ঠে বলল, আপনারা শুনুন, আজ আমি আর কিছু লুকোতে চাই না। যাকে আমি এতদিন সবার থেকে লুকিয়ে রেখেছি, আজ তাকে আপনাদের সামনে আনতে চাই। সে পিছনে ঘুরে দাঁড়ালো, বাবার হাত ধরল এবং সবার সামনে দাঁড় করিয়ে বলল, ইনি আমার বাবা রাজকুমার দাস, যিনি রিক্সা চালিয়ে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। মা মারা যাওয়ার পরও তিনি হার মানেননি। প্রতিদিন প্রতি রাত আমার পড়াশোনার জন্য, ফি, বইয়ের জন্য দিন রাত পরিশ্রম করেছেন। আমি একসময় তার চোখে চোখ রাখতেও ভয় পেতাম, কারণ আমি ভেবেছিলাম মানুষ কি বলবে। বিবেকের গলা কাঁপছিল, কিন্তু আজ আর আমি ভয় পাই না, কারণ আমি জেনে গেছি এই দেশের আসল নায়ক কোনো কোটিপতি নয়, বরং সেই মানুষ যে নিজে না খেয়ে নিজের সন্তানদের স্বপ্ন পূরণে পথ দেখায়। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তারপর এক মুহূর্ত পরে করতালির গর্জন প্রতিটি হৃদয়ে ছুঁয়ে গেল। ডাক্তার রিধিমা প্রথম উঠে দাঁড়ালেন এবং রাজকুমার বাবুর পায়ে ঝুঁকে প্রণাম করলেন। তারপর বললেন, আপনি সত্যিই মহান আঙ্কেল, আপনি যা করেছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। এক এক করে সব ডাক্তার, নার্স, স্টাফ মেম্বার এসে রাজকুমার বাবুর সঙ্গে দেখা করলেন। বিবেক সবার আগে বাবার জন্য একটি চেয়ার আনালেন আর নিজে মাটিতে বসে পড়লেন। এতদিন আমি আপনার ছায়াকেও ভয় পেতাম বাবা, এখন আমি শুধু আপনার ছায়াতেই বাঁচতে চাই।
এরপর বিবেক তাকে নিয়ে গেল হাসপাতালের ক্যান্টিনে, যেখানে প্রথমবারের মতো তার বাবাকে একটি পরিষ্কার প্লেটে খাবার পরিবেশন করা হলো। পরবর্তী কয়েক সপ্তাহে বিবেক তার বাবার জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করলো এবং ছোট ভাই সুনীলকে শহরের সবচেয়ে ভালো কলেজে ভর্তি করিয়ে দিল। এখন থেকে যখনই কোনো গরিব রোগী হাসপাতালে আসতো তখন ডাক্তার বিবেক ফি নিতেন না। তিনি শুধু বলতেন, একদিন আমার বাবাও এমনই কোনো ডাক্তারের দরজায় দাঁড়িয়েছিলেন, আজ আমার দায়িত্ব যেন আর কারোর বাবাকে ফিরিয়ে না দেওয়া হয়। বন্ধুরা, বড় হওয়ার জন্য উঁচু পদ নয়, দরকার গভীর আত্মত্যাগ আর হৃদয় থেকে দেওয়া সম্মান। এখন আপনার কাছে প্রশ্ন, যদি কোনোদিন এমন এক মোড়ে পৌঁছন যেখানে আপনাকে সম্মান আর প্রিয়জনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হয়, তাহলে আপনি কোনটি বেছে নেবেন? কমেন্টে জানান, কারণ কিছু উত্তর মানুষকে আবার মানুষ করে তোলে। আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমরা এমনই আরও গল্প আপনার কাছে পৌঁছে দিতে পারি। আবার দেখা হবে একটি নতুন গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।